আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোসাম্মদ রেজিনা আক্তার জাহান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ভোলাহাট মহবুবুল্লাহ মহাবিদ্যালয়, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। আমি আবারও চলে আসলাম তোমাদের অনলাইন ক্লাসে। আমার সাথে থাকছো এইচএসসি ব্যবসায় শিক্ষা শাখার তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী বৃন্দ। আমি আজকে তোমাদের অংশীদারি ব্যবসায়ের অধ্যায় করাবো। এটি আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কের সমাধান করার জন্য আমাদের পদ্ধতি আছে দুইটি। প্রথম পদ্ধতি হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। তাহলে প্রথমটির নাম আমি লিখছি পরিবর্তনশীল দ্বিতীয় হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। আমি আজকে তোমাদের করে দেখাবো পরিবর্তনশীল মূলধন পদ্ধতির একটি অঙ্কের সমাধান। এখন এই সমাধানটি আমি দীপক কুমার নাগ থেকে করাবো এবং এটি একটি বোর্ড কোশ্চেন। আমি তোমাদের বোর্ড কোশ্চেনটি বলে দিচ্ছি এবং সাথে সাথে আমি প্রশ্নটা পড়ছি। এখন তোমরা প্রশ্নটা শুনো। এটি আছে দীপক কুমার নাগের 314 পৃষ্ঠায় এবং এটি চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসছে। কিছুটা এখানে পরিবর্তন করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অংশীদারি ব্যবসায়ে 3 জন অংশীদার আছে, এক্স ওয়াই জেড। একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার, তারা ব্যবসায়ের লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। তাহলে মুনাফা বন্টনের অনুপাত দেখতে পেলাম 2:2:1 এবং অংশীদার আছে 3 জন, এক্স ওয়াই জেড। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে এক্স 3 লাখ টাকা, ওয়াই 2,50,000 টাকা এবং জেড 2 লাখ টাকা। মূলধন ও উত্তোলন উভয়ের ওপরে 10% হারে সুদ ধার্য করতে হবে। জেড সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা থেকে বছরে 30,000 টাকা বেতন পাবে। ওয়াই ব্যবসায়ে 1/7/2015 তারিখে 75,000 টাকা ঋণ আনয়ন করেন। অংশীদারগণ প্রত্যেকে কারবার থেকে প্রতি মাসের শুরুতে 2500 টাকা করে নগদ উত্তোলন করেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ 1,70,500 টাকায় উপনীত হয়। তাহলে আমরা অঙ্কটি পড়লাম, পড়ে দেখলাম এইখানে 3 জন অংশীদার আছে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এই 3 জনের মূলধন দেওয়া আছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা। এছাড়া বলা হলো যে তাদের মূলধন এবং উত্তোলনের উপর যথাক্রমে 10% হারের সুদ আছে। এটা ছাড়াও আমরা দেখতে পেলাম যে অংশীদারগণের মধ্যে একজন ঋণ সরবরাহ করেছে, একজন অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য বেতন পাবে। এছাড়া বলা হলো যে এখানে উত্তোলনের টাকার পরিমাণ দেখতে পেলাম যে উত্তোলনের টাকার পরিমাণ বলা আছে যে প্রত্যেক মাসের শুরুতে। তাহলে এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। আমাদের 2টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি আমি লিখে দিয়েছি, একটি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, অন্যটি হলো স্থায়ী মূলধন পদ্ধতি। আমরা আজকে শিখব কিভাবে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে সমাধান করতে হয়। তাহলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের জানতে হবে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি। তাহলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে শুরুর মূলধন এবং শেষের মূলধন একই থাকবে না, অর্থাৎ বছরের শুরুতে
অংশীদারগণ যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো শেষে সে মূলধন একই থাকবে না, পরিবর্তন হবে। তাহলে শুরুর মূলধন এবং শেষের মূলধনের যখন পরিবর্তন হবে তখন সেই পদ্ধতিটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এখন এই অধ্যায়ের অঙ্কের সমাধান করার জন্য আমাদের এইখানে করণীয়তে 3টি অংশ চাওয়া হয়েছে। আমি এই 3টি অংশ এখন করছি। 3টি অংশের মধ্যে ক এ বলা হয়েছে ওয়াই এর ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো, খ লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, গ হচ্ছে এক্স এবং জেড এর মূলধন হিসাব তৈরি করো। আমি গত ক্লাসের মতো এখানেও ক আমাদের একটি সমস্যার সমাধান চেয়েছে, কিন্তু আমি তোমাদের কয়েকটি করে দিব। এই প্রশ্ন থেকে যে ধরনের প্রশ্ন আমাদের ফাইনাল পরীক্ষায় কিংবা যে কোনো পরীক্ষায় ক তে আসতে পারে আমি সেটা লিখছি। তাহলে ক অংশে যেটা যেটা আসতে পারে আমাদের ফাইনাল পরীক্ষায় তাও হয়েছে ক এ রোমান 1 ওয়াই এ ঋণের সুদের পরিমাণ। আমরা অঙ্কে দেখেছি ওয়াই বছরের মাঝামাঝি সময়ে ঋণ সরবরাহ করেছে। ওয়াই সরবরাহ করেছে ঋণ 1/7/2015 তারিখে, অর্থাৎ বছরের মাঝামাঝি তারিখে জুলাই মাসের 1 তারিখে ওয়াই ব্যবসাকে ধার দিয়েছে। ওয়াই ব্যবসাকে ঋণ দিয়েছে 75,000 টাকা। এখন ওয়াই এর ঋণের সুদ যখন বের করব কিংবা ঋণের সুদ যখন বের করব আমরা দেখতে পেলাম ওয়াই ব্যবসাকে ঋণ দিয়েছে 15,000 টাকা। আমাদের প্রশ্নে সুদের হার বলা নাই। অংশীদারি ব্যবসায়ের অঙ্কে যদি ঋণের সুদের হার বলা না থাকে তাহলে 6% হারে ধরে নিতে হবে, এবং যদি তারিখ উল্লেখ না থাকতো কিংবা আমরা বুঝতে পারছি না যে আসলে অংশীদারগণ কিংবা যে অংশীদার ঋণ সরবরাহ করেছে সে অংশীদার কত তারিখে দিয়েছে সেটাও যদি আমরা জানতে না পারতাম তাহলে মাঝামাঝি ধরে আমরা কাজ করতাম। কিন্তু আমাদের এই প্রশ্নে বলা আছে যে বছরের মাঝামাঝি সময়ে ঋণ সরবরাহ করেছে, শুধুমাত্র আমাদের দেওয়া নাই সুদের হার। এখন অংশীদারি ব্যবসায়ের নিয়ম অনুযায়ী এখানে পরিমাণ নিয়মাবলীতে যে নিয়ম আছে সে নিয়মে বলা আছে যদি সুদের হার বলা না থাকে তাহলে 6% হারে ধরে নিতে হবে। সেজন্য আমি এখানে 6% হারে ধরে নিচ্ছি। তাহলে 75,000 টাকার 6% এবং এটা বলা হচ্ছে যে 1/7/2015 অর্থাৎ মাঝামাঝি তারিখে ঋণ সরবরাহ করেছে ওয়াই। সেজন্য আমি উপরে দিলাম 6 নিচে 12, এটাও দিতে পারি, অথবা এই যে হিসাবটা সুদের সেটা করে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলেও আমরা সুদের টাকার পরিমাণ পেয়ে যাব। তাহলে ক অংশে যেটি আমাদের চাওয়া হয়েছে রোমান 1 এ ক এ চাওয়া হয়েছিল ওয়াই এর সুদের পরিমাণ। তাহলে ওয়াই এর সুদের পরিমাণ আমরা নির্ণয় করে পাবো 2,250 টাকা। তাহলে এরকম ভাবে আসতে পারে। এটা ছাড়াও আমাদের আরো আসতে পারে, যেটা আমি দিচ্ছি এটার মধ্যে মূলধনে আমাদের চাওয়া হতে পারে মূলধনের সুদ নির্ণয় করো। যদি মূলধনের সুদ নির্ণয় করো বলে তখন আমরা বের করব মূলধনের সুদ নির্ণয়। এখানে অংশীদার আছে কে এক্স ওয়াই জেড, এই 3 জন অংশীদারের আমরা মূলধনের সুদ নির্ণয় করব। তো আমরা দেখলাম এখানে এক্স এর মূলধন আছে 3 লক্ষ টাকা, ওয়াই এর মূলধন আছে 2.5 লক্ষ টাকা, জেড এর মূলধন আছে 2 লক্ষ টাকা। সুদের হার সবারই বলা আছে, আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে 10%। তাহলে এই 10% অনুযায়ী এক্স এর মূলধনের সুদের পরিমাণ দাঁড়ায় 30,000 টাকা, ওয়াই এর দাঁড়ায় 2.5 লক্ষ টাকা, জেড এর দাঁড়ায় 2 লক্ষ টাকা।
এরপর আমাদের আরো আসতে পারে এভাবে রোমান 3 অংশীদারদের উত্তোলনের সুদ। তাহলে রোমান 3 আমি যাচ্ছি। রোমান 3 উত্তোলনের সুদ। এখানে আমাদের অংশীদার আছে 3 জন। সেই 3 জন অংশীদারের নাম লিখব। এখন উত্তোলনের সুদের ক্ষেত্রে বলা আছে যে অংশীদারগণ বছরের হলো শুরুতে প্রত্যেক মাসের শুরুতেই উত্তোলন করেছে। তাহলে এই উত্তোলনের সুদ নির্ণয়ের জন্য আমি একটা সূত্র লিখে দিচ্ছি। সেই সূত্র অনুযায়ী সমাধান করব। সূত্রটি হচ্ছে মাসিক উত্তোলিত টাকার পরিমাণ গুণ সুদের হার। এরপরে যদি মাসের শুরুতে বলা হয় তাহলে ওপরে বসাবো 13, নিচে 2। কারণ উত্তোলনের সুদ নির্ণয় করতে হয় গড় নিয়মে। গড় নিয়মে নির্ণয় করার জন্য আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি যে অংশীদারগণ মাসে কত উত্তোলন করছে, এটাকে সুদের হার দিয়ে গুণ করব। আর যেহেতু এটা আমাদের শুরুতে উত্তোলন করেছে প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করার জন্য উপরে 13 গেল, আর গড়ের জন্য আমরা নিচে 2 লিখছি। এবার আমাদের অংশীদার হলো 3 জন x y z। সবাই উত্তোলন করেছে একই পরিমাণ টাকা। টাকার পরিমাণ বলা আছে যে প্রত্যেক অংশীদার উত্তোলন করেছে, যে অংশীদারগণ প্রত্যেকে কারবার থেকে প্রতি মাসের শুরুতে 250 টাকা করে উত্তোলন করেছে। সবাই একই রকম ভাবে উত্তোলন করেছে, সেজন্য সবার পাশে আমি 2500 টাকা করে লিখে ফেললাম। কারণ এদের উত্তোলন আলাদা আলাদা নাই। যদি আলাদা আলাদা থাকতো তাহলে আলাদা আলাদা টাকা বসাইতাম। সুদের হার আমাদের বলা আছে 10%, সবারই বসিয়ে দিচ্ছি 10%। যেহেতু আমাদের এটা মাসের শুরুতে বলা আছে, অর্থাৎ 1 তারিখে প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করছে, সেজন্য উপরে 13 নিচে 2। সবার পাশে উপরে 13 নিচে 2 ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা হিসাব করে পাচ্ছি, তোমরা ক্যালকুলেটরে হিসাব করো। আমরা হিসাব করে পাচ্ছি উত্তোলনের সুদের টাকার পরিমাণ আসছে x 1625, y ও 1625। কারণ সবারই উত্তোলিত টাকা পরিমাণ একই, সেজন্য 3 অংশীদারের ঘরে বসিয়ে দিলাম 1625 টাকা। তাহলে ক অংশ পেলাম আমরা 3 রকম ভাবে। এটা ছাড়া আরো কিভাবে আসতে পারে সেটা দেখাচ্ছি। প্রথম আমরা যেটা পেলাম সেটা ছাড়া এবার 4 নম্বর দেখাবো যে আমাদের আসতে পারে অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে অংশীদারদের যখন মোট উত্তোলনের পরিমাণ চাওয়া হবে, আমরা এখানে মাসে উত্তোলন দেখেছি, মাসে। যদি বাৎসরিক উত্তোলন চাওয়া হয়, এটাও চাইতে পারে ক অংশে তখন লিখতে হবে এভাবে অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ। আমরা মাসে উত্তোলন দেখেছি, একজন উত্তোলন করেছে মাসে 2500। তাহলে 12 মাসে উত্তোলিত টাকার পরিমাণ কত হবে? 12 মাসে উত্তোলিত টাকার পরিমাণ হবে 30,000 টাকা। তাহলে ক অংশ আমি এখানে তোমাদের দেখালাম। 4 রকম ভাবে সমস্যা আসতে পারে। এখন আমি চলে যাব খ অংশে। খ অংশে আমরা সমাধান করব। খ অংশে চাওয়া হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরির আগে জানতে হবে যে লাভ লোকসান আবন্টন হিসাবটা কি।
অংশীদারি কারবারে এই লাভ লোকসান আবন্টন হিসাবের মাধ্যমে বছরের শেষে অংশীদারদের মধ্যে লাভের যে অংশটা কিভাবে বন্টন করে দেখানো হয় সেটা আমরা এই ছকের মাধ্যমে শিখব। এখানে আমরা দেখতে পেলাম তিনজন অংশীদার আছে, এক্স, ওয়াই, জেড। এই তিনজন অংশীদার বছরের শেষে কিভাবে লাভ লোকসানটা বন্টন করে নিবে নিজেদের মধ্যে সেটা আমরা এই ছক থেকে শিখব। তাহলে খ অংশে আমরা যাই। খ অংশে যেহেতু তিনজন অংশীদারের নাম লিখছি এক্স, ওয়াই, জেড, এ। লাভ লোকসান আবন্টন হিসাব। আমাদের সাল হচ্ছে 2015। আমরা এখানে লিখব 2015 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ 31 ডিসেম্বর তারিখে হিসাব ক্লোজ করা হবে, সেজন্য এখানে লেখা হলো সমাপ্ত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাভ লোকসান আবন্টন হিসাবের ছককে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি। এক অংশে থাকবে আমাদের ডেবিট, তাহলে আমরা এই পাশে লিখব ডেবিট, এই পাশে লিখব ক্রেডিট। তাহলে আমরা দুইটা সাইড দেখতে পাচ্ছি, একটা সাইড হলো ডেবিট সাইড আর একটা সাইড হলো ক্রেডিট। তাহলে ডেবিট পাশে অংশীদারি ব্যবসায়ের যাবতীয় খরচ লেখা হবে, ডেবিট পাশে অংশীদারি ব্যবসায়ের যাবতীয় খরচ লেখা হবে, আর ক্রেডিট পাশে লেখা হবে অংশীদারি ব্যবসায়ের যাবতীয় আয়। তাহলে দুই অংশে ভাগ করার জন্য আমাদের এখানে আসছে তারিখের ঘর, তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। ডেবিট পাশে যেহেতু আমাদের খরচ থাকবে, তাহলে অংশীদারি ব্যবসায়ের কি কি খরচ আমরা অঙ্কে করেছিলাম। ছিল আমাদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ ধার্য করতে হবে। তাহলে মূলধন অংশীদারি ব্যবসায়ের জন্য দেনা, যে কোনো দেনার উপর সুদ হয় খরচ। তাহলে মূলধন নিয়ে এসছে অংশীদারগণ, এখানে অংশীদার হলো এক্স, ওয়াই, জেড, এরা নিয়ে এসছে। এটি ব্যবসায়ের জন্য দেনা, সেই জন্য এই দেনার উপর সুদ হবে খরচ, তাই আমরা এটিকে খরচ পাশে লিখব। এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতি অনুযায়ী যেহেতু আমরা সমাধান করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, তাই আমি পাশে দিয়ে দিলাম যে আমি সমাধান করছি। দুইটা পদ্ধতি আছে আমাদের সমাধান করার, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমাদের এইখানে যেহেতু মূলধনের পরিবর্তন হবে, অর্থাৎ শুরুর মূলধন এবং শেষের মূলধন একই থাকবে না, সেজন্য আমাদের এই ছকে যে সমস্ত বিষয় লিখব সে সমস্ত বিষয়গুলো আমরা অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করব। স্থানান্তর করার জন্য আমরা হেডিং এ এখন লিখব অংশীদারদের মূলধন হিসাব। ডেবিট পাশে চলে গেলাম, ডেবিট পাশে গিয়ে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, কারণ এই মূলধনের সুদ পরবর্তীতে আমরা অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করব, কারণ এটি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তাহলে আমাদের অংশীদার আছে তিনজন, এক্স, ওয়াই, জেড। আমরা মূলধনের সুদ ক অংশে নির্ণয় করেছিলাম, সেই ক অংশ থেকে আমরা মূলধনের সুদ নিয়ে চলে আসব। ক অংশে এক্স এর ছিল 30,000, ওয়াই এর ছিল 25,000, জেড এর ছিল 20,000। এবার আমরা যোগ করে পাঠিয়ে দেব টাকার কলমে। টাকার কলমে আমাদের আসবে
৭৫,০০০ টাকা। এটা পেলাম আমরা মূলধন হিসাবে নিয়ে গেলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস ছাড়া পড়ে গেছে, লিখতে হবে মূলধনের সুদ। আমরা মূলধন হিসাবে কি নিয়ে যাব? মূলধন হিসাবে নিয়ে যাব মূলধনের সুদ। এটি অংশীদারি ব্যবসায়ের জন্য খরচ, কিন্তু অংশীদারদের জন্য আয়। তাহলে ব্যবসায়ের খরচকে আমরা আবন্টন হিসাবটা থাকবে অংশীদারি ব্যবসায়ের স্থলে, এবং অংশীদারি ব্যবসায়ী স্থলে যত খরচ হবে সব খরচ আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে লিখব। এরপরে আমরা যেটা যেটা মূলধন হিসেবে পাঠাবো এবং খরচ দেখতে পাচ্ছি। আমি আবার প্রশ্নটা করছি। প্রশ্নতে আমাদের ছিল যে মূলধন আর উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে, আর জেড সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, সেজন্য জেডকে ব্যবসা থেকে দেওয়া হবে বেতন। তাহলে জেড যেহেতু ব্যবসা থেকে বেতন পাবে, এখানে লিখব জেড এর মূলধন হিসাব। জেডকে দেওয়া হবে বেতন, তাহলে এখানে লিখে ফেলবো বেতন। আমরা প্রশ্ন পড়ার সময় দেখেছিলাম যে জেড এর বেতনের পরিমাণ ছিল, বেতনের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য জেডকে ব্যবসা থেকে দেওয়া হচ্ছিল 30,000 টাকা বেতন। জেড অন্য দুই অংশীদারের থেকে, এখানে অংশীদার আছে এক্স ওয়াই, এদের থেকে জেড অতিরিক্ত দায়িত্ব পালন করেছে ব্যবসায়। এই অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য জেডকে দেওয়া হবে বেতন, এটি দেওয়া হবে ব্যবসা থেকে, যার জন্য এটি ব্যবসায়িক খরচ। সেজন্য এটিকে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে বসাচ্ছি। এরপর আমাদের ছিল ঋণের সুদ। এখন ঋণের সুদকে আমরা আলাদাভাবে দেখাইতে পারি। যদি কোশ্চেনে কিছু বলা না থাকে, আমরা দুই সিস্টেমে ঋণের সুদের কাজ করতে পারি। যদি আমরা সে অংশীদারের ঋণ হিসাব খুলি, তাহলে ঋণের সুদকে অংশীদারদের ঋণ হিসাবে নিয়ে যাওয়াই ঠিক। আর এখানে যেহেতু ঋণ হিসাব চাওয়া হয়নি, যদি চাওয়া হয় আমি দেখিয়ে দিব শেষের দিকে, যদি চাওয়া হতো তাহলে কিভাবে কাজ করতাম। যেহেতু এখানে চাওয়া হয়নি, সেজন্য এই অঙ্কে আমরা ঋণের সুদকে লাভ লোকসান আবন্টন হিসাবে নিয়ে যাচ্ছি। ঋণ দিয়েছিল, বলা হচ্ছে যে ওয়াই ব্যবসায়ী ঋণ দিয়েছে। ওয়াই এর ঋণের টাকার পরিমাণ হলো 75,000 টাকা। এটি আমরা কয়ের সমাধান করেছি ঋণের সুদ। এখন আমরা ওই সুদের টাকার পরিমাণটা এখানে দেখাবো। তাহলে ওয়াই এর ঋণের সুদকে আমরা দুই রকম ভাবে স্থানান্তর করতে পারি। যদি ঋণ হিসাবে নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে লিখবো ওয়াই এর মূলধন না লিখে লিখবো ওয়াই এর ঋণ হিসাব। এই ঋণ হিসাবটি চাওয়া হয়নি, কিন্তু আমি তোমাদের করে দেখাবো। তাহলে ওয়াই এর ঋণ হিসাব স্থানান্তর করব। ওয়াই এর ঋণ হিসাব স্থানান্তর করার জন্য আমরা এখানে লিখলাম ওয়াই এর ঋণ হিসাব। ওয়াই এর ঋণ হিসাবে কি নিয়ে যাব? ওয়াই এর ঋণ হিসাবে নিয়ে যাব ঋণের সুদ। এখন আমরা কয়ের সমাধান করেছিলাম। ঋণের সুদের টাকার পরিমাণ ছিল 2,250। আমাদের ডেবিট পাশে হলো খরচের সাইড। এই খরচের সাইডে আপাতত দেখতে পাচ্ছি না কিছু। এরপর আমরা চলে যাব ক্রেডিট পাশে। এখন আমাদের যেহেতু এটা লাভ লোকসান আবন্টন হিসাব, এই লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা নিট লাভ নিয়ে আসবো, যেটা আমরা উদ্দীপকে দেখেছি, আমরা শেষ অংশে দেখেছি, সেখান থেকে আনবো। সেখানে বলা ছিল যেটা, তাহলে সেখান থেকে লিখবো লাভ লোকসান হিসাব, নিট লাভ বিডি। এই নিট লাভটি নির্ধারণ করা হয়েছে, আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। এখন সেইখান থেকে আমরা নিয়ে আসবো নিট লাভের টাকার পরিমাণ হলো 1,70,500। যেহেতু ক্রেডিট সাইড হলো আমাদের আয়ের সাইড, অংশীদারি ব্যবসায়ের, তাহলে আমাদের মূলধন যদি দেনা হয়, মূলধন এবং উত্তোলনের সম্পর্ক তোমরা যেটা ইন্টার ফার্স্ট ইয়ার দেখেছো, যে মূলধনের সাথে উত্তোলনের সম্পর্ক হলো উল্টা। মূলধনের সুদ যদি আমাদের খরচ হয়, তাহলে উত্তোলনের সুদ হলো অংশীদারি ব্যবসায়ের জন্য আয় হবে। তাহলে এখানে 3 জন অংশীদারের আমরা উত্তোলনের সুদ নিয়ে আসবো। সেজন্য এখানে লিখছি অংশীদারদের
মূলধন হিসাব। যেহেতু এই ঋণের সুদকে আমরা মূলধন হিসাবে পরবর্তীতে স্থানান্তর করে দিব, যে হিসাবে স্থানান্তর করব সেই হিসাবের নাম আমরা প্রত্যেকটা জায়গাতে ব্যবহার করছি। এখানে অংশীদার তিনজন এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এর আমরা ক অংশের সমাধান করেছিলাম। উত্তোলনের সুদ ছিল 1625। যেহেতু উত্তোলিত টাকার পরিমাণ সবার সমান ছিল, সেজন্য সবারই টাকার পরিমাণ সমান বসাইলাম। তিনজনের টাকার যোগফল আসবে 4875। এখন আমাদের উদ্দীপকে যে সমস্ত বিষয় ছিল সে সমস্ত বিষয়গুলো আমাদের কোশ্চেনে বলা ছিল। শেষ লাইনে দেখো, শেষ লাইনে বলা হচ্ছে যে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, অর্থাৎ যখন অংশীদারি কারবারে লাভ লোকসান হিসাব প্রস্তুত করেছিল অংশীদারগণ, অংশীদারি কারবারে লাভ লোকসান হিসাব প্রস্তুত করার সময় কি কি বিষয় তারা আনেনি, যে সমস্ত বিষয় আনেনি সেগুলো আনলাম। এবং সেটা আনার পরে এবার আমরা যোগ করব। যেহেতু ক্রেডিট সাইড আমাদের আয়ের সাইড, আমরা জানি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আয় যদি বাড়ে, আয় যেটি বড় সেটিকে আমরা যোগ করব। আমরা দেখতে পাচ্ছি আয়ের সাইডটা আমাদের বড়, সেজন্য আয়ের সাইডের যোগফল আমরা বসাবো। এটার যোগফল আসবে 1,75,375। ক্লোজ করে দিব। এই যোগফলকে ডেবিট দিকে নিয়ে আসবো। 1,75,375 আমরা ওই যোগফল ডেবিট দিকে আনলাম। এই যোগফল আনার পরে 1,75,375 থেকে ক্যালকুলেটরে বিয়োগ করে দিতে হবে 75,000, 30,000, 2,250। যেহেতু খরচ, এবার আয় থেকে ব্যয় বাদ দিব। তাহলে আমরা টোটাল দেখতে পেলাম 1,75,375। এটি থেকে যথাক্রমে ক্যালকুলেটরে বিয়োগ করছি 75,000, 30,000 আর 2,250। এটি বিয়োগ করলে বিয়োগফল পাবো আমরা 68,125। এটি হলো লাভ লোকসান আবন্টন হিসাবে ব্যবসায়ীদের লাভের অংশ। এখানে যে তিন অংশীদার আছে, এই তিন অংশীদারদের মধ্যে এখানে যে মুনাফা বন্টনের হার দেওয়া আছে, আমরা যখন প্রশ্ন করছিলাম সেই প্রশ্নে দেখছিলাম যে মুনাফা বন্টনের হার বলা আছে 2:2:1 এই অনুপাতে বন্টন করে দিব। তাহলে বন্টন করার সময় এই মুনাফার অংশকে আমরা নিয়ে যাব মূলধন হিসাবে। যেহেতু মূলধন হিসাবে নিয়ে যাব, সেজন্য আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব। ব্র্যাকেটে লিখব মুনাফার অংশ, কে কোন অনুপাতে মুনাফা পাবে এটা আমরা বের করব। এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড এর আমরা টোটাল মুনাফা দেখতে পেলাম, ব্যবসায়ের মোট মুনাফা দেখতে পেলাম 68,125 পেলাম আমরা। এই 68,125 এর 2 অনুপাত মুনাফা বন্টন অনুপাত ছিল কত? 2:2:1। তাহলে এক্স পাবে 5/2 ভাগ। অনুপাত আমরা দেখেছিলাম 2:2:1। অনুপাতের অঙ্ক করার সময় দেখেছি যে আমরা অনুপাত 2 যোগ করি, তাহলে 2 + 2 + 1 5 হয়। তাহলে এই টোটাল মুনাফাকে 5 দিয়ে ভাগ করব। টোটাল মুনাফাকে 5 দিয়ে ভাগ করার পরে যে রেজাল্ট আসবে সেটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে এক্স এর মুনাফার অংশ। তাহলে এভাবে সমাধান করে আমরা এক্স এর মুনাফার অংশ পাচ্ছি 27,250। এক্স আর ওয়াই এর মুনাফার অনুপাত একই, সেজন্য ওয়াইও পাবে 27,250। আর জেড বলা হলো 1, অর্থাৎ জেড পাবে 5/1 ভাগ। তাহলে এই টাকাটার অর্ধেক, এই টাকাটা তার অর্ধেক হয় 13,625। এবার এই তিনটার যোগফল এটার সমান হতে হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্ক ভুল হয়ে গেল। কারণ এখানে আমরা 3 অংশীদারের মুনাফার অংশ দেখালাম। 3 অংশীদারদের মুনাফার অংশের যোগফল 68,125। তাহলে আমাদের খ অংশে চাওয়া হয়েছিল লাভ লোকসান আবন্টন হিসাব। এখন আমাদের গ অংশে যেটি চাওয়া, গ
গ অংশে চাওয়া হয়েছে অংশীদারদের, দুইজন অংশীদারের মূলধন হিসাব আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। কখনো আমাদের তিনজন অংশীদার চাইতে পারে, কিন্তু আমাদের উদ্দীপকের অনুযায়ী আমাদের এখানে এক্স আর জেড এর মূলধন হিসাব চাওয়া হয়েছে। সেজন্য আমি এখানে লিখছি এক্স এবং জেড এর মূলধন হিসাব। দুইজন অংশীদারের মূলধন হিসাব চাওয়া হয়েছে, তিনজনের চাওয়া হয়নি। যদি তিনজনের চাওয়া হতো তাহলে এই পাশে টাকার ঘর দুইটা করতাম। এখানে দুইজন অংশীদার আছে এক্স আর জেড, তাহলে আমাদের এই ঘরও আমাদের আগের মতো করে মোট ঘরকে দুই ভাগে ভাগ করব, মোট ছককে দুই ভাগে ভাগ করে তারিখের ঘর আগেও ছিল, এখনো থাকবে তারিখ বিবরণ। এখানে এসে আমাদের দুইজন অংশীদারদের মূলধন হিসাব তৈরি করব। সেজন্য আমরা এক্স নিচে টাকা লিখলাম আর জেড এর নিচে টাকা লিখলাম। তারিখের ঘর তারিখ বিবরণ এক্স টাকা ওয়াই টাকা। লাভ লোকসান আবন্টন হিসাবে যেমন ছক ছিল এখানেও একই রকম ছক, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এটা মূলধন হিসাব। এখানে দুইজন অংশীদার আছে, তাহলে আমাদের টাকার পরিমাণও দুইটা হবে এক্স এবং জেড, এক্স এবং জেড। এখন আমরা এই দুজনের তৈরি করব মূলধন হিসাব। এখন মূলধন হিসাব আমাদের এটা অংশীদারদের জন্য আয়, কিন্তু ব্যবসায়ের জন্য কিন্তু এটা দায়। আমরা দেখেছি ইন্টার ফার্স্ট ইয়ারে যে মূলধনকে আমরা কিভাবে মূলধন দেনা হয় কিংবা মূলধনকে আমরা দায় কেন হিসাবে দেখাই সেটা আমরা দেখেছি, এবং এটা আমি তোমাদের আগেও আলোচনা করে দিয়েছি। তো এখন যেহেতু এটা এই হিসাবটি থাকবে, এটি হলো অংশীদারদের জন্য, আর আগের যে হিসাবটি ছিল সেটি হলো অংশীদারি ব্যবসায় হিসাব। ওটি মেনটেন করবে অংশীদারি ব্যবসায়ের স্থলে, যে জায়গাতে অংশীদারি ব্যবসায়ের কার্যক্রম চলে সেইখানে থাকবে লাভ লোকসান আবন্টন হিসাব। আর এইখানে অংশীদারদের আমরা শুরুতে মূলধন কি ছিল, শেষে মূলধন কি হচ্ছে, সারা বছর ধরে তারা যে বিভিন্ন রকমের কার্যক্রম সম্পাদিত হয়েছে এই সম্পাদিত কার্যক্রম আমরা এই হিসাবের মাধ্যমে দেখাবো। তাহলে এখানে আমি আগে বলেছি যে আমরা অঙ্কের সমাধান করব দুটি পদ্ধতিতে। প্রথমটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে যেহেতু মূলধন স্থির থাকে না, অর্থাৎ শুরুর মূলধন এবং শেষের মূলধনের মধ্যে পরিবর্তন সাধিত হয়, সেজন্য আমরা এইখানে এই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে সেটা দেখাবো। এখানে আরেকটা জিনিস আছে শিখার বিষয়, অঙ্ক সহজ করার জন্য আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে যে সমস্ত খরচ বসিয়েছিলাম অংশীদারদের, ওই সমস্ত খরচ এই আমাদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসবে। অর্থাৎ আবন্টনে ডেবিটে যা বসিয়েছিলাম এখানে এসে ক্রেডিটে বসবে, এবং আবন্টনের ক্রেডিট পাশে যে সমস্ত বিষয় বসিয়েছিলাম অংশীদার এই ছকে এসে আমাদের ডেবিট পাশে ওই সমস্ত বিষয় বসবে। এবং কিছু দু একটা জিনিস আমাদের এক্সট্রা যেটা আসবে প্রশ্ন থেকে আমরা নিয়ে আসব। যেহেতু মূলধন হিসাব আমরা তৈরি করছি সেজন্য আমরা শুরুর মূলধন প্রথমে নিয়ে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম তিনজন অংশীদার ছিল এক্স ওয়াই জেড, এবং এদের প্রারম্ভিক মূলধন অর্থাৎ এরা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল এক্স 3 লাখ, ওয়াই 2.5 লাখ এবং জেড হলো আমাদের 2 লাখ টাকা। এবার আমরা সেই উদ্দীপক থেকে সেই কোশ্চেন থেকে আমরা মূলধন নিয়ে চলে আসবো। আমাদের সাল ছিল 2015। 2015 সালের টাকা সরবরাহ করেছিল কত তারিখে দেখব? টাকা সরবরাহ করেছিল আমাদের 3 অংশীদার। আমাদের এখানে তারিখ বলা আছে 2015 সালের জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল। আরেকটা খেয়াল করার বিষয় হচ্ছে এখানে আমরা যখন প্রশ্ন করব পরীক্ষার সময় আমাদের কোশ্চেনটা পাওয়ার সময় দেখব যে 2015 সালের 1 জানুয়ারি থেকে মূলধন ছিল নাকি বলা আছে মূলধন আনয়ন করে ব্যবসা শুরু করলেন। যদি বলা থাকতো মূলধন আনয়ন করে ব্যবসা শুরু করলেন তাহলে আমরা এখানে লিখতাম নগদান হিসাব, আমরা এখানে লিখতাম নগদান হিসাব। যদি বলা হতো, যদি উদ্দীপকে বলা হতো যে মূলধন আনয়ন করে ব্যবসা শুরু করলেন তাহলে লিখতাম নগদান হিসাব।
কিন্তু আমরা এই উদ্দীপকে দেখতে পাচ্ছি যে মূলধন হিসাবে উদ্ধৃত ছিল বলা আছে, তাহলে এই ব্যবসাটি পুরাতন। পুরাতন ব্যবসা হলে আমরা এখানে নগদান লিখবো না, কারণ মূলধনটি আগে নিয়ে আসা হয়েছে। তাহলে এবার আমরা মূলধনের জের পাচ্ছি। মূলধনের জের পেলে আমরা যদি নগদান লিখি তাহলে কিন্তু ভুল হয়ে গেল। নগদানটা লিখবো আমরা নতুন ব্যবসায়ের ক্ষেত্রে, কিন্তু আমরা কোশ্চেন অনুযায়ী দেখতে পাচ্ছি এটি নতুন ব্যবসা নয়, এটি পুরাতন ব্যবসা। যেহেতু পুরাতন ব্যবসা হলে আমরা মূলধনের ব্যালেন্স প্রত্যেক বছরই নির্ধারণ করব। আমরা এখানে যে মূলধনের ব্যালেন্স পাচ্ছি, মূলধনের ব্যালেন্স এক্স এর পাচ্ছি 3 লাখ টাকা, আর জেড এর আমাদের দিয়ে দেওয়া আছে 2 লাখ টাকা। তাহলে আমাদেরকে যে জেড দেখানো হয়েছে কোশ্চিনে, সে জেড অনুযায়ী আমরা বসালাম এক্স হলো 3 লাখ আর ওয়াই জেড হলো 2 লাখ। এখন এই মূলধন ছাড়া অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে আসব, এখানে তারিখ বসাবো ডিসেম্বর 31। এই মূলধন ছাড়া অন্যান্য যে সমস্ত সমন্বয়, যেহেতু পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, মূলধনের পরিবর্তন হবে, তাহলে আমাদের অন্যান্য সমন্বয় 3 অংশীদার সারা বছর ধরে ব্যবসা থেকে তারা কি কি পাবে। ব্যবসা থেকে এরা পাবে, আমি আগেই বললাম যে লাভ লোকসান হিসেবে ডেবিট সাইড আমাদের এই হিসাবে ক্রেডিট পাশে পোস্টিং দিব, যেটার হেডিং এ লিখে দিয়েছি অংশীদারদের মূলধন, শুধুমাত্র সেটা আসবে। যদি ওটার হেডিং এ অংশীদারদের মূলধন না থাকে তাহলে আমরা আনবো না। তাহলে আমরা দেখব যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আমরা দেখেছি যে আমরা মূলধনের সুদ প্রথমে লিখেছি। মূলধনের সুদ যখন লিখেছি তখন ওটার হেডিং এ দিয়েছিলাম অংশীদারদের মূলধন হিসাব, এবং ওটার ছিল ওই মূলধন হিসাব থেকে যে আমরা যেহেতু ওইখান থেকে ট্রান্সফার করছি, আমরা এবার ট্রান্সফার করছি লাভ লোকসান আবন্টন হিসাব থেকে, সেজন্য এখানে লিখে ফেললাম লাভ লোকসান আবন্টন হিসাব। যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আমাদের এই টাকাগুলো আমরা পোস্টিং দিতে থাকবো, তা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে চলে যাব। ডেবিট পাশে শুধুমাত্র খেয়াল করব যে কোনটার উপরে আমাদের মূলধন হিসাব লেখা আছে। এখন আমরা সেই অনুযায়ী আমরা পাবো মূলধনের সুদ। মূলধনের সুদ আমরা নির্ণয় করেছিলাম এক্স এর 30,000, জেড এর 20,000। এরপরে আমাদের জেড বলা ছিল, জেড সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য জেড কে ব্যবসা থেকে বেতন দেওয়া হবে। জেড যেহেতু ব্যবসা থেকে বেতন পাবে, জেড এর ঘরে বসিয়ে দিলাম 30,000। এক্স কে বেতন দেওয়া হবে না, সেজন্য এক্স এর ঘর ফাঁকা রেখে দিলাম। তাহলে এখানে বেতন পাচ্ছে শুধুমাত্র জেড, এই জেড এর বেতনের টাকা জেড এর ঘরে বসালাম। এরপরে দুজনে পাবে মুনাফার অংশ, যেটা আমরা আবন্টন হিসাবে নির্ণয় করেছি। ওখানে মুনাফা নির্ণয় করেছি এক্স 27,250, জেড 13,625। তাহলে দেখো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আছে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ। এই তিনটি বিষয়ে কিন্তু আমরা দেখতে পাবো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আছে। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশের বিষয় আমরা অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসাচ্ছি, যেহেতু অংশীদারি ব্যবসা এবং অংশীদার দুজনের স্বার্থ আলাদা, ব্যবসায়ের ক্ষেত্র আলাদা এবং অংশীদার আলাদা ব্যক্তি, সেজন্য আমাদের দুইজনের সম্পর্ক যেহেতু আলাদা, সেই কারণে আমাদের বিপরীত দিকে পোস্টিং হচ্ছে। ব্যবসায়ের জন্য যেটা খরচ, অংশীদারদের জন্য সেটা আয়। এরপর আমরা ক্রেডিট পাশে চলে যাব। ক্রেডিট পাশে আমরা একই রকম ভাবে তারিখ লিখব, সাল লিখব প্রথমে 2015 ডিসেম্বর 31। এই পাশে লিখব উত্তোলন হিসাব। আমরা দেখেছি প্রত্যেক অংশীদাররা উত্তোলন করেছে, সেই উত্তোলিত টাকার মোট পরিমাণ আমি ক অংশে নির্ণয় করে দিয়েছি। উত্তোলিত টাকার মোট পরিমাণ আমি ক অংশে নির্ণয় করে দিয়েছি। সেই ক অংশ থেকে আমি মোট টাকা নিয়ে চলে আসলাম 30,000 টাকা। এবার আমাদের আসবে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশের বিষয়, যেটা হেডিং এ লেখা আছে অংশীদারদের মূলধন হিসাব। তাহলে সে অনুযায়ী আমরা ওখান থেকে যে সমস্ত বিষয় পাই, এবার আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো
লাভ লোকসান আবন্টন হিসাব থেকে। সেজন্য এটার হেডিং এ লিখব লাভ লোকসান আবন্টন হিসাব, কোলন দিব। লাভ লোকসান আবন্টন হিসাব থেকে নিয়ে আসব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমাদের ওখানে দেখেছিলাম সবারই সমান ছিল, তাহলে আসবে 1625 উত্তোলনের সুদ। এখন দেখতে হবে যে আর কিছু আছে কিনা আমাদের ক্রেডিট পাশে। লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে আর কিছু নাই। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করে দেখব যে বছরের শেষে অংশীদারদের মূলধনের পরিমাণ কি দাঁড়াচ্ছে। এখন আমরা এই ছকে দেখতে পাচ্ছি যে শুরুতে মূলধন ছিল এইটা, এবার শেষের মূলধন আমরা নির্ণয় করব যোগ বিয়োগ করে। এখন আমাদের এই আমরা ছক অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের ক্রেডিট সাইড বড় হবে। ক্রেডিট যে সাইড বড় হবে সেটাকে আগে যোগ করে নামাইতে হবে। তাহলে x হবে, যোগ করলে x এর যোগফল আসবে 3,57,250 ক্রেডিট সাইডের x এর যোগফল। এবার z এর যোগফল আসবে 2,63,625 2,63,625। এখন আমরা ক্রেডিট সাইড যোগ করে ফেললাম। এই ক্রেডিট পাশে যোগফল আমরা ডেবিট পাশে নিয়ে চলে আসবো। ক্রেডিট পাশে যোগফল ডেবিট পাশে আমরা দেখে দেখে বসাবো 3,57,250, এখানে হচ্ছে 2,63,625। তাহলে এক্স এর কাজ যখন করব, এক্স এর কাজ করার সময় ক্যালকুলেটরে আমরা 3,57,225 লিখব। এই 3,57,225 থেকে বিয়োগ করব 30,000 এবং 1625। বিয়োগ করলে আমরা এক্স এর বছরের শেষের মূলধন পেয়ে যাব। এক্স এর বছরের শেষের মূলধন ঠিক একই রকম ভাবে আমরা জেড এর বছরের শেষের মূলধনও নির্ণয় করব। তাহলে বিয়োগ করলে বিয়োগফল এসে দাঁড়ায় 3,25,625। 3,25,625 পেলাম এক্স, আর জেড পাচ্ছি 2,32,000। তাহলে দেখো কোশ্চেন অনুযায়ী আমাদের শুরুর মূলধন ছিল এক্স এর ছিল 3 লাখ, শেষে এসে দাঁড়াচ্ছে 3,25,625 এক্স। জেড এর ছিল শুরুতে ছিল বছরের শুরুতে 2 লাখ, শেষে এসে পাচ্ছি 2,32,000। তাহলে এই পদ্ধতিতে আমাদের মূলধন কিন্তু স্থির থাকলো না, মূলধন আমাদের পরিবর্তন হয়ে গেল। সেই জন্য এই পদ্ধতিটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এই পদ্ধতিতে শুরুর মূলধন এবং শেষের মূলধন আমাদের একই থাকবে না। আমরা যখন শেষের মূলধন নির্ণয় করব, শেষের মূলধন নির্ণয় করার সময় আমরা এখানে তারিখ দিয়ে দিব ডিসেম্বর 31, লিখব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, সিডিটা হলো সমাপনী, সিডি হলো সমাপনী, বিডি হলো আমাদের প্রারম্ভিক, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে শিখেছো। তাহলে বিডি দ্বারা কি শিখেছি? ব্রড ডাউন। সিডি হলো ক্যারেট ডাউন। এটা আমরা ফার্স্ট পার্টে শিখেছি যে সিডি বিডি কেন লিখছি। এখন এই যে সিডি করলাম আমরা 2015 সাল ক্লোজ করে দিচ্ছি। এবার 2015 সালের ব্যালেন্স আমরা 2016 সালে পার করে দিব। 2016 সালে পার করার সময় আমরা বছরের শুরুর মাস, বছরের শুরুর মাস হলো জানুয়ারি। জানুয়ারি মাসের 1 তারিখ আমরা লিখব ব্যালেন্স বিডি। অর্থাৎ পরবর্তী বছরে আমরা মূলধন স্থানান্তর করে দিচ্ছি 3,25,625 এক্স, আর ওয়াই এর হলো ওয়াই না জেড, জেড এর হলো 2,32,000 সমাপনী মূলধন। আমরা এই ছকের মাধ্যমে আমরা অংশীদারদের সমাপনী মূলধন নির্ণয় করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। তোমাদের আমি আজকে সমাধান করে দিলাম অংশীদারি ব্যবসার হিসাব। সামনের দিনও আমি তোমাদের ইনশাআল্লাহ করে দিব। এখানে আমি করালাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ইনশাআল্লাহ তোমাদের করে দিব স্থায়ী মূলধন পদ্ধতি। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি।